বাইসেকশন মেথডের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর মাধ্যমে এই টাইপের সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো। যেহেতু লেকচার 1-এ ইন ডিটেলস ওয়েতেই এই মেথডের অংশটির কনসেপ্ট এবং বেসিক ক্লিয়ার করা হয়েছে, তাই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি আমাদের কাছে মনে হবে ফার্মেন্টেড রাইস। সো শুরু করছি ম্যাথমেটিক্যাল প্রবলেম। প্রথমে প্রশ্নে উল্লেখ রয়েছে বাইসেকশন মেথড ব্যবহার করে 3 দশমিক স্থান পর্যন্ত x³ + x² - 1 = 0 একটি সমীকরণ, এই সমীকরণের একটি বাস্তব মূল নির্ধারণ করো। তাহলে এখানে প্রশ্নের মেইন কিওয়ার্ড হচ্ছে প্রথমে দেখতে হবে কোন পদ্ধতিতে কাজগুলো করতে হবে, যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে 4টি পদ্ধতি আছে। যেহেতু আমরা কনফার্ম হয়েছি দ্বিবিভক্তি বা বাইসেকশন মেথডে কাজগুলো করতে হবে, দশমিকের পর কত স্থান পর্যন্ত এক্সাক্ট আনসার আনতে হবে, 3 দশমিক স্থান পর্যন্ত, এবং একটি বাস্তব মূল। আর সমীকরণটি হচ্ছে x³ + x² - 1 = 0। আমাদের প্রথম কাজ সমীকরণকে তার চলকের একটি ফাংশন হিসেবে ধরে নিতে হবে। নাম্বার 1, সলিউশন। ধরি প্রদত্ত অংশে যে সমীকরণটি দেওয়া আছে f(x) = x³ + x² - 1, এবং আরেকটি কথা এখানে জেনে রাখি, কন্ডিশন বাইসেকশন মেথডে কাজ করার জন্য যে কোনো রৈখিক সমীকরণকে তার ফাংশন ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতেই হবে। যদি এই আকারে কোনো একটি ফাংশন থাকে তখন আমরা বাকি সকল কাজ করতে পারবো, কিভাবে দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করব, বাকি অন্যান্য কাজ। কিন্তু প্রথমে দেখতে হবে ফাংশনটি এই আকারে আছে কিনা। যদি না থাকে তখন ক্রিয়েট করতে হবে, এই আকারে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই সমীকরণটি যদি পরীক্ষায় এভাবে দেওয়া থাকে x³ = 1 - x², এই সমীকরণটির একটি বাস্তব মূল নির্ধারণ করো। তখন আমাদের প্রথম কাজ হবে f(x) = x³ x² কে পক্ষান্তর করলে +x², 1 কে পক্ষান্তর করলে -1 আকারে নিয়ে আসতে হবে। তখন আমরা পাবো =0, এবং সামনের অংশকে ধরে নিব f(x) ফাংশন হিসেবে। সো বেসিক টার্মসটি মাথায় রাখতে হবে। নেক্সট ক্যালকুলেশন। এবার আমাদের পয়েন্ট হচ্ছে এমন দুইটি বিন্দু নির্ধারণ করব যেই দুইটি বিন্দুর মধ্যবর্তী স্থানে এই ফাংশনটি প্রথমে অবিচ্ছিন্ন হতে হবে। থিওরাম অংশটি একটু মনে করি। থিওরামের তথ্য অংশ আমরা জেনেছিলাম প্রথম কন্ডিশন একটি বাউন্ডারি লাইন ফিক্সড করব, এবং সে বাউন্ডারি লাইনের ইন্টারভ্যালের মধ্যে অবশ্যই ফাংশনটিকে অবিচ্ছিন্ন হতে হবে, এবং যদি অবিচ্ছিন্ন হয় তখন আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। আর নেক্সট স্টেপ হচ্ছে যে দুটি বাউন্ডারি লাইন ফিক্সড করতে হবে তাদের এক্স এর মানের উপর ভিত্তি করে প্রাপ্ত ফাংশনের রেঞ্জ, যেহেতু এক্স এর মান ডোমেইনকে এখানে ইনপুট করলে আউটপুট হিসেবে পাবো রেঞ্জ, প্রাপ্ত রেঞ্জের মান অবশ্য বিপরীত সাইন বিশিষ্ট হতে হবে। তাহলে আমরা প্রথম কন্ডিশন ফুলফিল করব প্রথমেই, এবং দ্বিতীয় কন্ডিশন ফুলফিল করছে কিনা তার সম্পর্ক একই সাথে কন্ডিশনটি মিল রাখবো। এখন প্রশ্ন থাকতে পারে, আমরা লেকচার 1-এ যে এক্সাম্পলের সাহায্যে দ্বিবিভক্তি পদ্ধতিটির মূল প্রসেস বুঝিয়েছিলাম, সেখানে তো আমরা নিজেরাই মূলের অংশটি চিনে থাকি, বা মূল কি হবে তা আমরা জানি, কিন্তু এখানে মূল কি হবে আমরা জানি না। তাহলে কিভাবে ধরবো এ এবং বি এর মান? খুবই সহজ, স্পেসিফিক কোনো রুলস নেই। এখানে যে নিয়মটি দেখানো হবে এভাবে করলে যে কোনো টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য বিন্দু ফাইন্ড আউট করতে পারি। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রদত্ত ফাংশনের x = 0 ধরে নেওয়া। যে কোনো ফাংশন দেওয়া থাকলেই প্রথমে 0 ধরে নেব। এবার 0 ধরে নেওয়ার পর এই 0 এর মান প্রদত্ত ফাংশনে বসাবো, তখন পাবো f(0) = -1, অর্থাৎ f(0) এর মান পাচ্ছি মাইনাস সাইন বিশিষ্ট। এবার দ্বিতীয় আরেকটি পয়েন্ট প্রয়োজন, আরেকটি পয়েন্ট ধরবো 1। এখন 1 ধরার পর তখন f(1) মান নির্ধারণ করব। যদি এখানে 1 বসানো হয় 1³ + 1² = 1 + 1 = 2, 2 - 1 = +1। তাহলে আমাদের কন্ডিশন ফুলফিল হয়ে গেল, অর্থাৎ x = 0 এবং x = 1 এই দুইটি পয়েন্টের মধ্যে এই ফাংশনটি অবিচ্ছিন্ন। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রথম পয়েন্টের জন্য তার প্রাপ্ত মান
মাইনাস, দ্বিতীয় পয়েন্টের জন্য প্রাপ্ত মান প্লাস, প্লাস মাইনাস মাইনাস সাইন which is less than 0, অর্থাৎ টেস্টারে যদি আমরা টেস্ট করি তখন দেখতে পাবো f of 0 into f of 1 is less than 0, কন্ডিশন ফুলফিল। এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে 1 এর জন্য এই পয়েন্টে প্লাসের পরিবর্তে মাইনাস চলে আসে তখন কি করব? খুবই সিম্পল, আমরা একটু দেখাই নিয়মটি কিভাবে কাজ করছে। ধরি এখানে x equal to 1 এর জন্য f of 1 এর মান মাইনাস পাওয়া যায়, তাহলে প্রথম অংশে একটি মাইনাস, দ্বিতীয় অংশে একটি মাইনাস, তখন আমরা ট্রাই করব x equal to -1 এর জন্য কি আসে। x equal to -1 এর জন্য f of -1 ট্রাই করলাম, দেখলাম এখানেও এটা মাইনাস চলে আসে। যদি মাইনাস চলে আসে তখন x equal to 1 হবে একটি পয়েন্ট, তারপর এখানে পজিটিভ দিকে বাকি মানগুলো কাউন্ট করব। আবার যদি বাই এনি চান্স এখানে মানটি প্লাস চলে আসে তখন আমরা ধরে নিব x equal to 0 থেকে -1 পর্যন্ত একটি নির্দিষ্ট ইন্টারভ্যাল, অর্থাৎ এই দুইটি পয়েন্ট হিসেবে থাকবে। তাহলে কোন পয়েন্ট নিতে হবে কোন পয়েন্ট নিতে হবে না এইগুলো আমরা যাচাই করব 0 থেকে। তাহলে বিষয়টি আরেকটু ক্ল্যারিফাই করি, x equal to 0 ধরলাম, তার মান মাইনাস, x equal to 1 তার রেঞ্জের মান প্লাস, যদি প্লাস মাইনাস চলে আসে আমাদের কাজ শেষ। এই পয়েন্টের মধ্যেই তার একটি মূল বিদ্যমান থাকবেই। যদি এখানে দ্বিতীয় অংশটি প্লাসের পরিবর্তে মাইনাস চলে আসে, দুইটি সেম সাইন, যদি একই সাইন হয় তার মাঝখানে কোনো ধরনের রুট বিদ্যমান থাকবে না, তখন আমরা যাব তার বিপরীত দিকে, অর্থাৎ মাইনাস অংশ বরাবর দেখতে হবে। যদি মাইনাস অংশ বরাবর প্লাস চলে আসে তখন আমরা বুঝে নিব মাইনাস প্লাস, অর্থাৎ এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী স্থানে একটি রুট বিদ্যমান আছে। আবার যদি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস চলে আসে তখন মাইনাস, এটাও মাইনাস, তাহলে এর মাঝখানে কোনো মূল নেই, এর মাঝখানেও কোনো মূল নেই, তখন আমরা এদিকে আর না গিয়ে চলে আসবো x equal to 1 পয়েন্টে। এরপর ট্রাই করে দেখব x equal to 2, যদি x equal to 2 বসানো হয় তখন f of 2 এর মান কি আসে দেখব। যদি f of 2 এর মান প্লাস চলে আসে তখন এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী স্থানে একটি মূল বিদ্যমান থাকবে। আবার যদি এখানেও প্লাসের পরিবর্তে মাইনাস চলে আসে তাহলে এখানে কোনো ধরনের মূল নেই, তখন আমরা x equal to 1 কেও বাদ দিয়ে দেব। তারপরে আরেকটি বিন্দু টেস্ট করব x equal to 3, এই পয়েন্টের জন্য দেখব। এভাবেই স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। যদি প্লাস এর দিকে x equal to 4, x equal to 5 আসার পরেও প্লাস মাইনাস সাইন ফাইন্ড আউট করা যাচ্ছে না, তখন আমরা মাইনাস দিকে ট্রাই করব। কিন্তু আশা করি এদিকে প্লাস মাইনাস এত বেশি যাওয়ার প্রয়োজন হয় না, কারণ আমাদের বইয়ের বেশিরভাগ প্রবলেম এই 1, 2, এই 3 এই তিনটি অংশের মধ্যেই হয়ে যায়। কিছু ম্যাথ আছে যেগুলোর ক্ষেত্রে 4, 5 এর দিকে যেতে হয়। যদি আমরা বেসিক অংশটা ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই পারবো। এবার নেক্সট স্টেপ, তাহলে কিভাবে পয়েন্টগুলো ধরতে হবে তার সম্পর্কে জেনেছি, এবং এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য 0 এবং 1 কে দুইটি নির্দিষ্ট পয়েন্ট হিসেবে ধরে নিতে পারবো, যেহেতু তাদের f of 0 এবং f of 1 এর মান নেগেটিভ পজিটিভ বিপরীত সাইন বিশিষ্ট। এবং ধরি a is equal to 0 এবং b is equal to 1। এবার a এর জন্য তার প্রাপ্ত মান হচ্ছে f of a, যদি 0 বসানো হয় তখন পাবো -1, এবং যদি b বসানো হয় f of b, 1 plus 1 is equal to 2 minus 1 is equal to plus 1, তাহলে একটি প্লাস সাইন যুক্ত আর একটি মাইনাস সাইন যুক্ত। এবার এই দুইটির গুণফল হবে less than 0, অর্থাৎ নেগেটিভ সাইন। তাহলে এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী স্থানে অবশ্যই একটি মূল বিদ্যমান রয়েছে, আর এখানে কোনো ধরনের চিত্র অঙ্কনের প্রয়োজন নেই, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম ডিরেক্ট প্রসেস অনুসারে কাজ করব। আমরা এক্সাম্পল চিত্র সহ দেখিয়েছি কিভাবে ম্যাথমেটিক্যাল অংশগুলো কাজ করে তা বোঝানোর জন্য। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু f of a ও f of b বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ টেস্টার হিসেব করব। টেস্টার হচ্ছে f of a into f of b মাইনাস সাইন লেস দেন 0, নেগেটিভ চলে আসছে। অতএব অথবা লিখতে পারি, সেহেতু a is equal to 0, b is equal to 1, এভাবে লিখতে পারি, অথবা ইন্টারভ্যালের সাহায্যে লিখতে পারি 0 থেকে 1 এই ব্যবধির মধ্যে, ক্লোজড ইন্টারভ্যাল লিখতে হবে, এই ব্যবধির মধ্যে অন্তত পক্ষে একটি মূল থাকবে f of x ফাংশনের।
এত এর মধ্যে এফ অফ এক্স ফাংশনের বা সমীকরণের অন্তত পক্ষে একটি মূল বিদ্যমান থাকবে, এবার সেই মূলের অংশটি নির্ধারণ করব। তার আগে আরেকটি কথা বলে রাখি, এই ম্যাথমেটিক্যাল অংশটি আমরা ডিরেক্ট কিভাবে করব তার ডিটেলস বিশ্লেষণ এখানে আলোচনা করা হবে, কিন্তু এই সেম ম্যাথমেটিক্যাল প্রবলেম ক্যালকুলেটরের সাহায্যে আরো কম সময় সলভ করতে পারি, কিন্তু প্রথমবার ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন নেই, অর্থাৎ শর্টকাট ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন নেই। আমরা এখানে লেকচার যেভাবে আলোচনা করব ঠিক সেম ভাবে ক্যালকুলেটরের সাহায্যে এই সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এর দ্বিতীয় অংশে অর্থাৎ লেকচার 3-তে এই সেম ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে আরো সহজে করা যায় তার সম্পর্কে আলোচনা করব, অথবা ভিন্ন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাবো যা সহজে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা যাবে। এরপর অন্তত পক্ষে একটি মূল বিদ্যমান। আচ্ছা, এরপরের অংশে আমাদের কাজ ছিল তাদের গড় নির্ধারণ করতে হবে, অর্থাৎ প্রথম আসন্ন মান, ফার্স্ট ইটারেশন, প্রথম আসন্ন মান যাকে ধরবো এক্স নট হিসেবে। এক্স নট ইজ ইকুয়াল টু এই দুইটি পয়েন্টের সমষ্টি ডিভাইডেড বাই 2। তাহলে দুইটি পয়েন্ট কি, a প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2, 1 বাই 2 ইজ ইকুয়াল টু 0.5। আমরা পেয়েছি 0.5। যেহেতু টেস্ট করতে হবে এই পয়েন্টটি কোথায় অবস্থান করছে, তাই এক্স নট এর মান বসাতে হবে প্রদত্ত ফাংশনের এক্স এর স্থলে। তাহলে পাশে লিখতে পারি অথবা নিচেও লিখতে পারি, নোটে দেখানো হয়েছে পাশে অথবা নিচে যে কোনো এক জায়গায় লেখা যায়। এবার এক্স নট এর মান যদি প্রদত্ত ফাংশনের স্থলে বসাই, এফ অফ এক্স নট, অর্থাৎ এখানে আলটিমেট মান বসিয়েছে 0.5। তাহলে 0.5 এর মান এই এক্স এর স্থলে বসালে কি আসে একটু দেখি। প্রথম অংশে আছে এক্স কিউব, এরপরে রয়েছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এরপর এক্স এর মান হিসেবে ব্যবহার করব 0.5 বসানো হচ্ছে। ডান। তাহলে আমরা বলতে পারবো এখন প্রাপ্তমান হচ্ছে -5/8, অর্থাৎ -0.625। এবার আসি টেস্টারে টেস্ট করতে হবে। আমাদের কাছে দুইটি অপশন, ফার্স্ট ওয়ান এফ অফ এক্স নট এর সাথে গুণ করব এফ অফ এ, সেকেন্ড ওয়ান এফ অফ বি। এবার আসি এফ অফ এর প্রাপ্তমান হচ্ছে মাইনাস সাইন, এফ অফ বি এর প্রাপ্তমান প্লাস সাইন। এখন প্লাস মাইনাস, যদি মাইনাস মাইনাস এখানে গুণ করা হয় আনসার চলে আসবে প্লাস, আর প্লাস মান হচ্ছে গ্রেটার দ্যান 0, যা টেস্টার অনুসারে নট অ্যালাউড। তাহলে বাকি আছে এফ অফ এক্স নট এবং বি। এফ অফ বি এর মান প্লাস, এখানে রয়েছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ এফ অফ এক্স নট এবং এফ অফ বি এর গুণফল হচ্ছে 0 অপেক্ষা ছোট, যা টেস্টার অনুসারে অ্যালাউড। তাহলে আমরা লিখব যেখানে এফ অফ এক্স নট ইকুয়াল টু মাইনাস সাইন পাওয়া গিয়েছে, যেহেতু এফ অফ বি ইন্টু অথবা এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি ইজ লেস দেন 0, সেহেতু এই পয়েন্টের মধ্যে অবস্থান করছে এই দুইটি গুণফল। তখন আমরা বুঝে নেব এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী স্থানে একটি মূল আছে, এবং এই জিনিসটি ব্যাখ্যা করেছি আমরা লেকচারের বেসিক অংশে। এরপরও আমরা বিষয়টা আরেকবার দেখাই। যদি সংখ্যা রেখার সাহায্যে বিষয়টি দেখাতে চাই তখন এইভাবে আসে। প্রথমে আমরা মান নিয়েছিলাম 0 এবং 1, ধরি এই পয়েন্টে আছে 0, x ইকুয়াল টু a ইকুয়াল টু 0, এই পয়েন্টে আছে b ইজ ইকুয়াল টু 1, a ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 1। এর মধ্যবর্তী যে কোনো অবস্থানে একটি মূল বিদ্যমান রয়েছে, যা আমরা প্রথমে দেখেছি। এবার নেক্সট ক্যালকুলেশন করার পর তাদের মধ্যবর্তী আরেকটি পয়েন্ট নির্ধারণ করা হলো এই পয়েন্ট হচ্ছে x নট ইকুয়াল টু 0.5। এখন 0.5 নির্ধারণ করার পর আমরা দেখিয়েছি টেস্টারের সাহায্যে
এক্স নট এবং বি এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী যে কোনো স্থানে তার মূল বিন্দু অবস্থান করছে, কারণ এখানে এই দুইটি অংশের গুণফলের মান লেস দেন 0। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 0 সরি এ ইজ ইকুয়াল টু 0 অংশকে বাদ দিয়ে দিব, কারণ এখানে কোনো ধরনের রুট নেই। তাহলে এখন নতুন রুটের অবস্থান হচ্ছে এক্স নট এবং বি এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী যে কোনো একটি স্থানে। তাহলে আমাদের পরের প্রসেস কি? এখানে এ নিয়ে আর কোনো ধরনের কাজ নেই। তাহলে আমরা বলবো যেহেতু এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি ইজ লেস দেন 0, সেহেতু এক্স নট এবং বি এই দুইটি পয়েন্টের মধ্যবর্তী স্থানে মূলের অবস্থান রয়েছে বা একটি মূল অবস্থান করছে, সেহেতু এক্স নট ও বি এভাবে লিখতে পারি, ইন্টারভ্যালের সাহায্যে লিখতে পারি এক্স নট বি এর মধ্যে এফ অফ এক্স এর একটি মূল বিদ্যমান, একটি বাস্তব মূল বিদ্যমান, অথবা শুধু মূলও লিখতে পারি, মূল বিদ্যমান। এবার নেক্সট ক্যালকুলেশন। যদি বিদ্যমান থাকে এখন কি করব? প্রথম আসন্ন মানের কাজ করা হয়েছে, এবার দ্বিতীয় আসন্ন মানের কাজ করব এই দুটি পয়েন্টের মধ্যবিন্দু হিসেব করে। অর্থাৎ এখানে এই মূলের অবস্থান কোথায় রয়েছে তা যাচাই করার জন্য আমাদের জায়গাটিকে ছোট করতে হবে, আর ছোট করার জন্য তাদেরকে বিভক্ত করতে হবে। তাই তো এই মেথডের নাম দেওয়া হয়েছিল বাইসেকশন মেথড, যা আমরা বেসিক অংশে আলোচনা করেছি। তাহলে এবার যাব দ্বিতীয় আসন্ন মান। দ্বিতীয় আসন্ন মান তাকে ধরে নিলাম x1 হিসেবে। x1 x নট এবং b এর গড় নির্ধারণ করতে হবে x নট প্লাস b ডিভাইডেড বাই 2। x নট ইজ ইকুয়াল টু 0.5, b ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0.5 ইজ ইকুয়াল টু 1.5, 2 দ্বারা ভাগ করলে পাবো 0.75। x1 একটি নতুন অবস্থান, এখানে মধ্যবর্তী একটি নতুন অবস্থান হচ্ছে x1 0.75। এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে এই x1 পয়েন্টের জন্য তার রেঞ্জের মান কি আসবে, এবং প্রাপ্ত রেঞ্জের উপর ভিত্তি করে আবার ঠিক সেম টেস্টার প্রয়োগ করব। তখন আমরা বুঝতে পারবো মূলের অবস্থান x0 x1 অথবা x1b কোন জায়গায় রয়েছে, যেখানে f of x1 is equal to, এবার মান বসাই, প্রাপ্ত মান হচ্ছে 0.1 প্লাস 0.5 ভাগ 2 0.75, এবং প্রাপ্ত অংশটিকে আমরা স্টোর করব x এর অংশে। আমরা এই ক্যালকুলেশনগুলো দেখাবো নেক্সট অংশে। বসানোর পর সমীকরণ থেকে প্রাপ্ত মান হচ্ছে মাইনাস 0.015625। এখানে যাই মান আসবে সবটুকু লিখতে হবে। এবার যাব বিশ্লেষণ অর্থাৎ টেস্টার। x1 থেকে প্রাপ্ত মান হচ্ছে মাইনাস সাইন। তাহলে এখান থেকে দুইটি অপশন, f of x1 এর সাথে f of x0 গুণ করতে হবে, f of x1 এর সাথে f of b গুণ করতে হবে। যেহেতু এখানে মাইনাস সাইন আছে, f of x0 এর মান ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে আমরা বুঝতেই পারছি x0 নট অ্যাভেলেবল। তাহলে অবশিষ্ট কি আছে? x1 থেকে b এর মধ্যবর্তী স্থানে হবে, কারণ f of b এর মান ছিল প্লাস সাইন, প্লাস মাইনাস মাইনাস। তাহলে এবার টেস্টার হিসেব করে দেখি, যেহেতু f of x1 into f of b is less than 0, সেহেতু আমরা বলতে পারবো মূলের নতুন অবস্থান হচ্ছে x1 এবং b এই দুটি অংশের মধ্যবর্তী কোন একটি স্থানে অবস্থিত। তাহলে x0 কে ভ্যানিশ করে দিতে পারি। তাহলে এর মধ্যবর্তী যে কোনো একটি জায়গায় মূলের অবস্থান রয়েছে, সেহেতু x1 এবং b, x1 ও b ব্যবধি দিয়েও লেখা যায়, যা আমরা এর আগের অংশে দেখেছিলাম। এর মধ্যে f of x এর একটি বাস্তব মূল, একটি বাস্তব মূল বিদ্যমান।
এই সেম ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্যে বারবার কাজগুলো রিপিট করার মাধ্যমে, অর্থাৎ আসন্ন মান রিপিট করার মাধ্যমে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত এই সমীকরণের জন্য 0 এবং 1 এর মধ্যবর্তী একটি বাস্তব মূল্যের মান। এবং আমরা কখন বুঝবো একটি 3 দশমিক স্থান পর্যন্ত বাস্তব মূল পেয়েছি তার সম্পর্কেই আমরা এখন জানবো। বেসিক অংশগুলো নিয়ে আলোচনা করব না, এই ফ্যাক্টের উপর ঠিক সেম কাজগুলো বারবার করতে থাকবো। তাহলে এর পরের অংশের কাজ হচ্ছে তৃতীয় আসন্ন মান নির্ধারণ করতে হবে। তার জন্য আমরা একদম উপরের অংশে চলে যাচ্ছি, 3টি প্রশ্ন নিব এবং সেই প্রশ্নগুলোকে বারবার কাজ করতে থাকবো। বাকি বেসিক অংশগুলো এখান থেকে পেয়ে যাব। দ্বিতীয় আসন্ন মান, তাহলে এর পরের অংশটি হবে তৃতীয় আসন্ন মান। তৃতীয় আসন্ন মান সেম কাজ রিপিট হবে। তাহলে এখানে দুইটি পয়েন্ট হচ্ছে x1 এবং b, তাদের জন্য প্রাপ্ত নতুন মান হবে x2 is equal to x1 plus b divided by 2। x1 ছিল, এবার ক্যালকুলেটরের কাজ, সবকিছুই ক্যালকুলেটর ভিত্তিক হবে। x1 plus b, x1 is equal to 0.75 0.75, এর পরে রয়েছে b, b is equal to হচ্ছে 1 plus 1 divided by 2, তার গড়ের মান হিসেব করব 0.875 0.875। আমাদের প্রয়োজন f of x2 এর মান নির্ধারণ করা টেস্টারে বসানোর জন্য। f of x2 is equal to, তার জন্য সমীকরণটি আরেকবার লিখতে হবে। সমীকরণটি ছিল x কিউব প্লাস সাইন x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের প্রাপ্ত রাশিটি হচ্ছে, আমাদের প্রাপ্ত রাশি 0.875, যা x এর মান হিসেবে কাজ করবে এবং x এর মান হিসেবে এই পয়েন্টটি f of x এর স্থলে বসিয়ে দিতে হবে। তখন আমরা মান পাবো 0.4355 0.875। তাহলে প্রাপ্ত মান হচ্ছে 0.43554685। যেহেতু প্রাপ্ত মান প্লাস, তাহলে এবার হিসেব করে দেখতে হবে f of x1 এবং x2 এর মধ্যে কিভাবে ক্যালকুলেশনটি বিল্ড আপ করছি। তাহলে এখানে ছিল f of x1 হচ্ছে মাইনাস সাইন, f of x1 মাইনাস সাইন, এবং এখানে পেয়েছি প্লাস সাইন। f of b ছিল প্লাস সাইন, তাহলে আমাদের f of b এর প্রয়োজন নেই, f of b ভ্যানিশ হয়ে যাবে। এখন নতুন অংশের মান হচ্ছে f of x1 ইন্টু f of x2। তাহলে এখানে লিখব, যেহেতু f of x1 into f of x2 is less than 0, সেহেতু x1 ও x2 এর মধ্যে f of x সমীকরণের একটি মূল বা একটি বাস্তব মূল বিদ্যমান থাকবে, একটি বাস্তব মূল বিদ্যমান থাকবে। 3 সেট আসন্ন মান নেওয়া হয়েছে, এই 3 সেট আসন্ন মানকে বারবার রিপিট করব। তৃতীয় আসন্ন মানের পর এবার যাব 4 নম্বর, চতুর্থ আসন্ন মান। এক্ষেত্রে মান হচ্ছে x2 ছিল, এবার হয়ে যাবে x3। x3 is equal to x1 plus x2 এবং প্রাপ্ত রাশির মান হবে x3, এখানে বসিয়ে দেব x3। এরপর আউটপুট নির্ধারণ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করব, x1 plus x2, x1 is equal to 0.75 plus x2 is equal to 0.875 divided by 2। ক্যালকুলেটকৃত মান হচ্ছে 0.8125। এবার প্রাপ্ত অংশের মান স্টোর করতে হবে x এর স্থলে, স্টোর করা হয়েছে। আবার
সমীকরণটি লিখতে হবে, সমীকরণটি লিখলাম প্লাস স্কয়ার মাইনাস 1 0.196533231। তাহলে প্রাপ্ত অংশটি হচ্ছে প্লাস, x2 ছিল প্লাস, আবার f(x1) ছিল মাইনাস। তাহলে আমরা বুঝতে পারছি এর পরের অংশের টেস্টের যখন মানগুলো বসাবো তখন x3 এর সাথে x1 এর মধ্যবর্তী অংশ নিয়ে কাজ করতে হবে, x3 এবং x1 0, অতএব x1 এবং x3 এর মধ্যে f(x) এর একটি বাস্তব মূল বিদ্যমান। এবার যাব ঠিক তার পরের অংশে, পঞ্চম আসন্ন মান। এভাবে কাজগুলো করতেই থাকবো 3, 4। কতক্ষণ করতে হবে তার সম্পর্কে একটু পরেই আমরা বিস্তারিত আলোচনা করব। এর পরের অংশের কাজ হচ্ছে x1 প্লাস x3 মান বসাই। x1 ইজ ইকুয়াল টু কত? x1 ইজ ইকুয়াল টু ছিল, আমরা একটু আগে লিখেছি 0.75 প্লাস সাইন। এরপর আছে x3 ইজ ইকুয়াল টু 0.8125 ডিভাইডেড বাই 2, 0.78125। আমরা একসাথে তথ্যগুলো আগে মুছে দিই, তারপর নেক্সট ক্যালকুলেশনের কাজগুলো করব। ওকে, এরপর x4, f(x4) ইজ ইকুয়াল টু, তাহলে x এর মান হিসেবে স্টোর করতে হবে প্রাপ্ত অংশের মান। এবার নতুন মান হচ্ছে f(x4) এর জন্য আবার ঠিক সেম প্লাস সাইন 0. আচ্ছা, তার আগে পাশে দুইটি তথ্য লিখে রাখি। তা হচ্ছে x1 ইজ ইকুয়াল টু 0.75 এবং f(x1) হচ্ছে নেগেটিভ সাইন যুক্ত একটি মান। এই তথ্যটি প্রয়োজন হচ্ছে বারবার। প্রাপ্ত x4 এর মান হচ্ছে 0.0871887207। তাহলে এখানেও পাচ্ছি একটি পজিটিভ সাইন যুক্ত মান, x4 পজিটিভ সাইন, x3 পজিটিভ সাইন। তাহলে আমাদের হাতে অপশন রয়েছে f(x1) হচ্ছে নেগেটিভ সাইন যুক্ত মান। অতএব আমরা লিখব x1 এবং x4 এর মধ্যে কাঙ্ক্ষিত অংশটি বিদ্যমান, অর্থাৎ মূলের অংশটি বিদ্যমান। f(x1) x4 এর মধ্যে f(x1) এর একটি মান বা একটি বাস্তব মূল বিদ্যমান রয়েছে। এরপর নেক্সট ক্যালকুলেশন, পঞ্চম আসন্ন মানের পর যাব ষষ্ঠ আসন্ন মান। এখন আমরা কাঙ্ক্ষিত সলিউশনে যেতে পারিনি, কেন পারিনি তার সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের কাঙ্ক্ষিত মূলের মান হচ্ছে x এর মান। এখানে দেখতে পাচ্ছি x2 তে প্রাপ্ত মান হচ্ছে 0.8, x3 এর ক্ষেত্রে 0.8, x4 এর ক্ষেত্রে 0.78 অর্থাৎ 7। যখন এই ধরনের তিনটি রাশির ক্ষেত্রে 2 দশমিক অথবা 3 দশমিক স্থান পর্যন্ত মানগুলো মিলে যাবে দুইটি অংশে, তখন আমরা বুঝতে পারবো কাঙ্ক্ষিত অংশটি হচ্ছে আমাদের আসন্ন মূলের মান। কিন্তু এখানে প্রথম অংশে 0.8, দশমিকের পর এক স্থান, এখানে দশমিকের পর এক স্থান। আমাদের প্রশ্নে বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত। এবার আরেকটি টুইস্ট বলে রাখি, যদি বাই এনি চান্স পরীক্ষায় দশমিক স্থানের কথা উল্লেখ না থাকে তখন আমরা কত ঘর পর্যন্ত নিব, তখন ঠিক সেম ভাবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত 3 দশমিক আসবে না ততক্ষণ ধরে আমাদের কাজগুলো করতেই হবে। তাহলে এবার প্রাপ্ত অংশটি হচ্ছে x1 এবং x4 এর মধ্যে অবস্থান করবে। এবার x1 এবং x4 এর মান এখানে বসিয়ে দিতে হবে। ষষ্ঠ আসন্ন মান f(x5) ইজ ইকুয়াল টু, আমরা আগে তথ্যগুলো মুছে নিই, x2 এর প্রয়োজন নেই, মানগুলো বসিয়ে দিই। ওকে, ষষ্ঠ আসন্ন মান x5 ইজ ইকুয়াল টু x1 এবং x4, x1 প্লাস x4 ডিভাইডেড বাই 2 হতে পাই। তাহলে x1 ইজ ইকুয়াল টু 0.75 প্লাস সাইন, x4 ইজ ইকুয়াল টু 0.781125
ডিভাইডেড বাই 2, 0.75, এখানে ছিল 78125। তাহলে প্রাপ্ত মান হচ্ছে 0.765, 0.765 x হিসেবে সেভ করব। এরপর সমীকরণটি লিখতে হবে। সমীকরণে ছিল কিউব প্লাস স্কয়ার মাইনাস 1, x5 is equal to 0.03497695923। এখানে ঠিক সেম ভাবে প্লাস সাইন, সারপ্রাইজিং সবসময় প্লাস সাইন আসছে, নো প্রবলেম। আমরা প্রসেস অনুসারে করতে থাকবো, যাই আসবে তা অনুসারে কাজগুলো রুলস ফলো করতে হবে। তাহলে আমরা বলতেই পারি x5 এর সাথে f(x5) এর সাথে x4 এর কোনো ধরনের রিলেশন থাকবে না, যেহেতু দুইটি প্লাস সাইন। x5 এর সাথে আবার x1 এর অংশ নিয়ে আসতে হবে। f(x1) এবং f(x5) তাদের গুণফল লেস দেন 0, অতএব x1 এবং x5 এর মধ্যে f(x) এর একটি বাস্তব মূল অবস্থান করবে। ষষ্ঠ আসন্ন মানের পর যাব সপ্তম আসন্ন মান অংশ, অর্থাৎ x6। খুবই মজার ম্যাথমেটিক্যাল প্রবলেম, বারবার সলভিং অংশগুলো করতেই হবে। তাহলে x6 এর ক্ষেত্রে যে কাজগুলো করব তা একটু লিখে নিচ্ছি। ওকে ফাইন। x6 এর ক্ষেত্রে হচ্ছে x1 x5, তাহলে দুইটা অংশের একত্রে সমষ্টি করতে হবে। x1 is equal to 0.75 প্লাস সাইন, x5 is equal to, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কয়েকটি ধাপ কাজ করতে হবে। 765,625 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পেয়েছি x এর মান হচ্ছে 0.7578125, এবং প্রাপ্ত অংশটি যদি এখানে বসাই ফাংশনের ক্ষেত্রে, তখন ফাংশনের মান হবে 0.75, আচ্ছা আমরা আরেকটু দেখি, 0.7578125 x এর মান। তাহলে এখানে প্রাপ্ত মান হচ্ছে আবার প্লাস সাইন 9.476184,845 ইন্টু 10 ইনভার্স 3। যদি বা বৈজ্ঞানিক নিয়ম লেখার নিয়ম নেই, তাহলে এখানে এইভাবেই লিখতে হবে 0.00976184,845। অতএব প্রাপ্ত অংশটি হচ্ছে প্লাস সাইন যুক্ত, আবার ঠিক সেম x1 এর মধ্যবর্তী অংশ f(x1) এবং x6 লেস দেন 0, অতএব x1 এবং x6 এর মধ্যে এর একটি বাস্তব মূল রয়েছে। এবার যাব অষ্টম আসন্ন মান। অষ্টমের ক্ষেত্রে x7, x1 এবং x6 এবং x6 এর মধ্যে কাজ করলে পাই x1 হচ্ছে 0.75 ডিভাইডেড বাই প্লাস x6 is equal to 0.7578125 divided by 2, 0.75390625। এবং এই ক্ষেত্রে এবার মাইনাস সাইন এসেছে, x7 is equal to মাইনাস তিনটি ঘর, তাহলে 0.003124177,456। তাহলে এবার আর x1 এর প্রয়োজন নেই, এতক্ষণ পর x1 মুক্ত হলাম। এবার f(x7) এর মাইনাস সাইন, f(x6) এর মধ্যে রয়েছে প্লাস সাইন,
তাহলে এখানে আমরা লিখব এফ অফ x6 এবং x7 এর মধ্যে x6 এবং x7 এই দুটি অংশের মধ্যে এফ অফ এক্স একটি বাস্তব মূল্য রয়েছে, কিন্তু এখনো আমরা কাঙ্ক্ষিত সলিউশনটি পাইনি। কারণ হচ্ছে এখানে দেখতে পাই প্রথম অংশের জন্য একটি ডিজিট মিল আছে 7 7, কিন্তু এখানে 6 এখানে 5, তাহলে মিল থাকবে না। আবার এখানে দেখতে পাই এই দুটি অংশের মধ্যে তুলনা করলে x6 এবং x7 এর মধ্যে 7 7 মিল রয়েছে, 5 5 মিল আছে, কিন্তু এখানে প্রবলেম। যদি আমরা এই অংশটিকে সাজিয়ে লিখি তখন 7 থেকে একটি অংশ এখানে সামনে চলে আসবে, অতএব 3 দশমিক স্থান পর্যন্ত মান মিল থাকবে না। অতএব আমাদের কাজটি কন্টিনিউ করতে হবে। অষ্টমের পর আছে নবম আসন্ন মান। তাহলে নবম আসন্ন মানের জন্য ক্যালকুলেট করব। এবার হচ্ছে নবম আসন্ন মান x8। আমরা প্রথমে তথ্যগুলো মুছে দিই। নবম আসন্ন মান x8 is equal to x6 x7 এখানে হবে x8। এবার তথ্য নির্ধারণ করব। x6 is equal to 0.7578125 plus sign 0.7539390625। আবার দেখি 75390625 divided by 2, তাহলে প্রাপ্ত মান হচ্ছে 0.75859375। এবার মানকে স্টোর করতে হবে এক্স এর স্থলে। কিভাবে স্টোর করতে হয় তা আমরা নেক্সট লেকচার দেখব। এরপর ক্যালকুলেট করে পাই প্লাস মান 0.0031635388873। অতএব যেহেতু প্লাস সাইন যুক্ত অংশের সাথে x7 এর মধ্যবর্তী ক্যালকুলেট করতে হবে। x7 এবং x8 এই দুটি অংশের মাঝেই মূল অবস্থান করছে x7 x8, যেহেতু x6 ছিল প্লাস সাইন যুক্ত। এবার যাব, তাহলে আরেকটু দেখি। এখানে ছিল 753 755, এখনো দুইটি অংশ মিল নেই। অতএব পরের আসন্ন মানের কাজ করতে হবে। দশম আসন্ন মান x9 তাহলে x9 এর ক্ষেত্রে 78 এই দুইটি অংশের সমষ্টি করতে হবে। 7 এ রয়েছে 0.75390625 প্লাস সাইন। এরপর x8 হচ্ছে 0.755859375 755859375 divided by 2, প্রাপ্ত মান 0.75488282125। x9 is equal to, স্টোর করলাম x এর স্থলে। তাহলে এবার প্রাপ্ত x এর মান থেকেই নেক্সট ক্যালকুলেশন। এবার পজিটিভ সাইন পাওয়া যাচ্ছে। পজিটিভ সাইন 5 ঘর পর্যন্ত -1 1 2 3 4 1 6 5 6 7 2 9 7 2 8। যেহেতু পজিটিভ x8 ছিল পজিটিভ, x7 নেগেটিভ, তাহলে আমরা পাশে x7 এর তথ্যগুলো লিখে রাখি, প্রয়োজন হতে পারে। x7 is equal to ছিল 0.75390625 এবং প্রাপ্ত f of x7 হচ্ছে মাইনাস। তাহলে নেক্সট ক্যালকুলেশন 11তম অংশ।
11তম আসন্ন মান ইজ ইকুয়াল টু x10 ইজ ইকুয়াল টু, এখানে দুইটি অংশের সমষ্টি আছে, এখানে কমপ্লিট করা হয়নি। 10ম আসন্ন মান x9 এর সাথে গুণ করতে হবে x7, তখন লেস দেন 0 আসবে, প্লাস মাইনাস সাইন। তাহলে মূলের অবস্থান হচ্ছে x7 এবং x9 এর মধ্যে মূল অবস্থান করছে। এবার 11তম আসন্ন মান নির্ধারণ করব। x10 ইজ ইকুয়াল টু x7 প্লাস x9, এবং এখানে বসাতে হবে x10, মুছে দিলাম। এবার x7 ইজ ইকুয়াল টু হোয়াট? x7 ইজ ইকুয়াল টু 0.753900625 প্লাস সাইন। এরপরে আছে x9 ইজ ইকুয়াল টু 0.75488288125 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, প্রাপ্ত মান হচ্ছে 0.7543945 এখানে আর কিছু নির্ধারণ করার প্রয়োজন নেই। কেন নেই দেখব। x9 এর ক্ষেত্রে 0.754, দশমিকের পর 3 ঘর হচ্ছে 754। ঠিক সেম ভাবে 11তম অংশের ক্ষেত্রে দশমিকের পর 3 ঘর 754। অতএব আমরা বলতে পারি দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত যেহেতু দুইটি মূল কমন চলে এসেছে, অর্থাৎ এই তিনটি ডিজিট 0.754, এই তিনটি ডিজিটে আর কোনো পরিবর্তন হবে না। এর পরের অংশগুলো আমরা যদি এরপর আরো আসন্ন মান করতে থাকি, এর পরের পয়েন্টটি মিল চলে আসবে। আরো যদি আসন্ন মান করি, এর পরের পয়েন্ট মিল চলে আসবে। এইভাবে করতে করতে একদম এক্সাক্ট যে মূলের অংশটি রয়েছে তা পাওয়া যাবে অসংখ্যবার আসন্ন মান করার পর। কিন্তু প্রশ্নে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলেই দেওয়া হয়েছে, তাই 3 দশমিক স্থান পর্যন্ত তাদের মান মিলে গেল। তাই এখন এই কাঙ্ক্ষিত পয়েন্টটি হচ্ছে উক্ত প্রবলেমের আনসার। অতএব এখানে আর কোনো তথ্য লেখার প্রয়োজন নেই, এখন লিখব। সুতরাং f of x ফাংশনের 0 ও 1 এর, যেহেতু a b ছিল অথবা a b লিখতে পারি, এবং b এর মধ্যবর্তী একটি বাস্তব মূল হচ্ছে 0.754 আনসার। যেহেতু অনেক ক্যালকুলেশন মেথড, তখন এই ক্যালকুলেশনগুলো করার জন্য অনেক সতর্ক থাকতে হবে পরীক্ষার হলে, এবং বাসায় প্র্যাকটিস করার সময়ও অনেক মনোযোগ সহকারে প্র্যাকটিস করব। এবং এখানে সকল তথ্য ক্যালকুলেটরের সাহায্যে করেছি, এবং এই সেম ম্যাথমেটিক্যাল প্রবলেম হ্যান্ড নোটে করে দেওয়া থাকবে। ক্যালকুলেশন অংশগুলো হ্যান্ড নোটের সাথে একটু মিলিয়ে দেখব, আশা করি প্রবলেমটি সলভ করা হয়েছে। নেক্সট লেকচারে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এক্স এর মান সেভ করে ডিরেক্ট সমীকরণে বসালে আরো ইজি ওয়েতে ক্যালকুলেশনগুলো কমপ্লিট করা হবে তা নিয়ে আলোচনা করব।